আপনাকে আমি নক করেছি ভাইয়া, এটাই বলা হয়নি। এটাই বলা হয়নি। আমি যেহেতু ভাইরাল টাইপ না, আমি ভয় পাচ্ছি কি জানেন, আমি যে আপনার শোতে সেগুলো বলছি, পাবলিক তো আমাকে গালি দিয়ে দালাল বানিয়ে ফেলবে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের সঙ্গে আমার ছবি আছে, পরে আবার আমি বিপদে পড়বো। এটা বাবা, আজকে তো অনেক আমিগুলো একটু কেটে দিয়ে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রানা ভাই, আপনি উপস্থাপক না আমি উপস্থাপক, মানে কিউ নেই কোনো কিছু, আপনি ইন্ট্রো শুরু করে দিলেন, এটা কি ধরনের কথা? না না, আড্ডায় তো কেউ উপস্থাপক না, কেউ অতিথি না। আড্ডা তো আড্ডায়, আড্ডাতে কোনো কিছু ফিক্স থাকবে না। আপনি দুইজন, আপনার ভূমিকা দুইটাই, আমার ভূমিকা দুইটাই। এই সব ফরম্যাট কি একটু আলাদা? এই ফরম্যাট আলাদা। আমি জানি যে আমি এখানে আসছি, আমি উপস্থাপনা করব, এক খেলা নিয়ে কথা বলবো। আপনি যেহেতু একজন স্পোর্টস জার্নালিস্ট এবং আপনার অনেক গল্প, অনেক মজা। আপনি বোধহয় ওই প্রত্যাশা নিয়ে এসেছিলেন যে শুরুই করবেন এরকম একটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, কিছু একটা দিয়ে। আমার ইন্ট্রোটা একটু আলাদা, বাট আপনি তো কি বলবো, ইন্ট্রোটা নষ্ট করে দিইনি, কারণ আড্ডাতে কোনো ইন্ট্রো থাকে না। আড্ডা হবে আনলিমিটেড। ওকে, আনলিমিটেড আড্ডায়। ওকে, প্রথম প্রশ্ন কি আমি করব না আপনি করবেন? অবশ্যই আমি করব। না, এই কারণে বলছি আমি করব, কারণ আপনি তো প্রশ্ন করে অভ্যস্ত। আজকে না আমি আপনাকে প্রশ্ন করি। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা মৌ, আপনি তো এখন জনপ্রিয় উপস্থাপক, আপনাকে আমরা চিনি খেলার উপস্থাপক হিসেবে সবচেয়ে বেশি আপনি পরিচিতি লাভ করেছেন। আচ্ছা মৌ, আপনি আমার বলেন তো, এই অ্যাঙ্করিং আসার চিন্তা ভাবনাটা আপনার কিভাবে? আপনি তো আমাকে আগে থেকে চেনেন, কারণ আমি কিন্তু পুরনো কলিগ, যেহেতু আমরা একই প্রতিষ্ঠানে কাজ করেছি হ্যাঁ, অনেকদিন। অবশ্যই। আমি তো কখনো ভাবিনি যে আমি উপস্থাপক হব, কিন্তু সামহাও আমি উপস্থাপক হয়ে গেছি। আচ্ছা, স্পোর্টসে তো অনেক কঠিন টার্মস থাকে, হ্যাঁ, exactly. লস, তারপরে জার্গনস, নিয়ম কানুন, আপডেট, অনেক কিছু জানতে হয় কোথায় কি হচ্ছে। আপনি এত আপডেটেড থাকেন কিভাবে? অনেককে আমি ফোন করি ইনফরমেশন নেওয়ার জন্য। মানুষগুলোর কাছ থেকে আমি বরাবরই শিখি, এবং এদের কাছ থেকে আমি চেষ্টা করি যে এদের কাছ থেকে শিখে যেন আমি ভালো একটা ফিডব্যাক দিতে পারি, এবং অনবরত এই শেখাটা আমার এখনো রয়েছে। সো প্রত্যেককে আমি বিরক্ত করি, এবং যারা আসলে ক্রিকেটাররা আসেন তাদেরকে আমি নক। আমার একটা স্মৃতি মনে পড়ছে, আপনি একবার আপনাকে আমি নক করেছি ভাইয়া, এটাই বলা হয়নি। এটাই বলা হয়নি। এটাই বলা হয়নি। যারা আপনাকে হেল্প করেছে তাদেরই হ্যাঁ। ভুলে গেলেন মৌসুমী মৌ। না, এটা একটা নিউজের হেডিং হতে পারে। না, না, প্রশ্নটা রানা ভাই আপনি করেছেন, কিন্তু আমি একদম শুরুর দিকে আপনাকে নক করতাম যে রানা ভাই এটা একটু বলেন। কোন ধরনের অ্যাঙ্করিং আপনার সবচেয়ে কঠিন মনে হয় এখন? অবশ্যই ক্রিকেটের অ্যাঙ্কারিং সবচেয়ে, মানে কিরকম? ক্রিকেটের অ্যাঙ্কারিং কঠিন ঠিক বলবো না, বলবো হচ্ছে যে প্রচুর পড়তে হয়, প্রচুর জানতে হয়, এটা একটা ব্যাপার। আর আমি ইদানিং বেশি টেনশনে থাকি কিছু শো করার ব্যাপারে, যেমন এখনকার যুগে প্রডিউসাররা চান যে একটু ভাইরাল করার জন্য, তো একটা প্রেশার থাকে এটা। আবার আমি যেহেতু ভাইরাল টাইপ না, তো ওই রকম প্রশ্ন করতে আমার আপত্তি থাকে, তো ওইখানে একটা গন্ডগোল হয়। স্পোর্টসে তো অনেকেরই অ্যাঙ্করিং করেছেন, অনেক প্রোগ্রাম বা করেন। কোন ক্রিকেটার আপনার প্রিয়? ডেফিনেটলি বাংলাদেশের সাকিব আল হাসান, আর দেশের বাইরে যদি বলি বিরাট কোহলিকে অনেক অনেক পছন্দ করি, কিন্তু হার্দিক পান্ডিয়াকে আমার খুব ভালো লাগে। আর দেশে আরো অনেকের কথা বলতে হবে, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, এবং মানে আশরাফুল ভাই, মানে অনেকে রয়েছে। অনেকে আছে। আচ্ছা, অ্যাঙ্করিং, আপনি একই সঙ্গে আপনার আরো পরিচয় আছে, আপনি অভিনয়ও করেন, মডেলিং করেন, অ্যাঙ্করিং করেন। আসলে কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে, এনজয় করেন কোনটা? আমার অভিনয় করতে খুব ভালো লাগে। আমি যেহেতু মূকাভিনয় করি, এবং অভিনয় যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি প্রাচ্যনাটে ছিলাম, থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, আমি অভিনয়টাকে খুবই উপভোগ করি। সামহাও অভিনয়ে আমি দেখা যায় যে যারা আমাকে নক করেন তাদের কাজ আমার পছন্দ না, বা তাদের স্ক্রিপ্ট ভালো লাগে না। যাদের কাজ আমি করতে চাই, হয়তো আমি তাদের কাজের ডাক এখনো পাইনি। গত বছরের কথা যদি বলি, দুটো সিনেমায় কাজ ওকে করে একটা শুটিং 1 মাস করে আবার সেটা আমি বাদ দিয়েছি। আমি নাম বলতে চাই না, ডিরেক্টরের নামও বলতে চাই না। সো কিছু জটিলতা আমার এই ব্যাপারটাতে আমার জীবনে রয়েছে। আমার মনে হয় যে এখানটাতে হয়তো আমি একটু আনলাকি, এটা বলা যায়। আমরা কিছুদিন আগে ফেসবুকে একটু দেখছিলাম শাকিব খানের কোন একটা সিনেমার প্রস্তাব পেয়েছেন। শাকিব ভাইয়ের ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। যেমন অনেকে আমাকে খুব অপমান করে কথা বলে, বা বলে যে ইস রিজেক্ট করেছে, এরকম উল্টাপাল্টা কথা বলে। ব্যাপারটা আসলে এরকম না। 2018 সালের শেষ অথবা 19-এর শুরুর দিকে আগুন সিনেমার মহরত উপস্থাপনা করেছিলাম আমি। তো ওই টাইমে হচ্ছে শাকিব ভাইয়া তখন ওনার যেই ম্যানেজার রয়েছেন তাকে দিয়ে ফোন করলেন, এবং ফোন করে শাকিব ভাই নিজে আমার সাথে কথা বললেন যে মৌ, আমি যেহেতু আমার প্রোডাকশন হাউস থেকে এরকম সিনেমা বানাচ্ছি, তো আমি চাই যে এখানে দুটো সিনেমার নায়িকা এখনো সিলেক্ট হয়নি, তুমি একটা কাজ করো, তুমি ভালো করবে। আমি বলেছিলাম যে ভাইয়া, আমি এখনো আসলে নিজেকে তৈরি মনে করছি না, নিজে প্রস্তুত নই আমি আপনার সাথে কাজ করার জন্য। আমি একটু প্রস্তুত হই, তারপর নিশ্চয়ই করবো, বাট এই মুহূর্তে না, মানে আমি একটু নার্ভাস ফিল করছি বা ভয় পাচ্ছি। তো ভাইয়া বলেছিল যে আমরা গ্রুমিং করিয়ে নিব, অসুবিধা নেই। তো তখন বলেছিলাম যে ভাইয়া, আপনি আমাকে, মানে বাংলাদেশের কিং খান আমাকে ফোন করেছে, আপনি ফোন করেছেন, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। সো এবার যেটা হয়েছে যে এবার ওই শো এর মধ্যে হারলেনের শো ছিল, তখন আর কি সাকিব ভাই বললেন যে আমি তো মৌকে বলি এত চমৎকার উপস্থাপনা করে, মৌ সিনেমা করুক, মৌ তুমি সিনেমা কবে করবে। সো এটা নিয়ে মানুষ আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে। আসলে ওনার মতো বড় তারকাকে তো মানে না বলার দৃষ্টতা আমার নেই, আমি যোগ্য না বলে আমি না বলেছি। এক্স্যাক্টলি। মৌ, আপনি তো অনেক অভিনেতা অভিনেত্রী বা অনেকের সঙ্গে আপনার কাজ করার সুযোগ হয়েছে, কার সঙ্গে, কোন কলিগের সঙ্গে কাজ করে আপনার বেশি? রানা ভাই, এই প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু পরে আমি এখন আপনাকে একটু প্রশ্ন করি। আইপিএল এর নিলাম হলো, সেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম নেই, অন্তত মুস্তাফিজুর রহমান তো থাকতে পারতেন। বেসিক্যালি ওর সঙ্গে যোগাযোগ হয়েছিল চেন্নাইয়ের, পরবর্তী ইন্টারেস্ট শো করেছিল, সমস্যা হয়ে গেছে অন্যখানে।
সমস্যা হচ্ছে দেখেন ফ্র্যাঞ্চাইজি বা দলগুলো যখন আইপিএল নিলাম করতে বসে না, আমাদের বিপিএলের মতো না 2 ঘন্টায় শেষ। তারা অনেক গবেষণা করে আসে, অনেক রিসার্চ করে আসে, কাকে কাকে নিবে, কাকে কাকে ছেড়ে কীভাবে পিক করবে, ওরা ডিটেল রিসার্চ করে আসে। অনেক কিছু প্রি ডিসাইডেড থাকে, একে নেবো ওকে নেবো না, ওকে নেবো একে নেবো না। তো মুস্তাফিজের সঙ্গেও তাদের ওই স্বাভাবিক প্রক্রিয়ায় অংশ হিসেবে চেন্নাই যোগাযোগ করেছিল। তো চেন্নাই তার কাছে জানতে চেয়েছিল, এটা কিন্তু মেগা অকশন, মানে 3 বছরের এনওসি তারা এনশিওর করতে চায় প্রত্যেকটা ক্রিকেটারের কাছ থেকে, এবং ম্যাক্সিমাম ক্রিকেট বোর্ড তাদের সব ক্রিকেটারকে 3 বছরের এনওসি দিয়েছে। বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের খেলোয়াড়দের 1 বছরের বেশি এনওসি দিতে রাজি হয়নি। এটা নিয়ে আপনি কি বলবেন? আমার পরের প্রশ্ন এটা আসলে মুস্তাফিজের একটু ব্যাড লাক, কারণ বাংলাদেশে আসলে বিসিবির এনওসি জটিলতা নাথিং নিউ, এরা প্রতি বছর এই কাজটা করে। আপনি খেলা আছে তাসকিন আহমেদ একবার দল পেয়ে যেতে পারলো না, তাকে ইভেন এই যে টুর্নামেন্ট খেলতে যায়, আপনি ধরেন একটা দল আপনাকে কোটি কোটি টাকা খরচ করে নিচ্ছে, আপনি খুব ভালো খেলছেন, হুট করে আপনার বিসিবি থেকে বলছে 1 মাসের বেশি খেলতে দিব না। পরের বছর কেন ওই ফ্র্যাঞ্চাইজি আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবে? ও বলবে যে পুরো টুর্নামেন্ট আমি পেতে চাই, তোমার বিকল্প আমি টুর্নামেন্টের মাঝখানে কই পাবো? আমি যখন টপ 4-এ ওঠার আমার চান্স তৈরি হচ্ছে, আমার এই প্লেয়ারটা লাগবেই, তখন আপনি চলে যাচ্ছেন। তারপরে আপনি খেয়াল করেন মুস্তাফিজ 2016 আইপিএল এর পর আর একটা আইপিএল ফুল খেলতে পারেনি। এইটা থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় একটাই, বিসিবিকে একটু উদার হতে হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললে বাইরের বাংলাদেশের বাইরের ওয়ার্ল্ডে, বিশেষ করে আইপিএল এর মতো টুর্নামেন্ট খেললে আমরাই উপকৃত হচ্ছে। আমি মনে করি আমাদের ও যে মিক্সিং এর সুযোগ পাচ্ছে, এত বড় বড় স্টার ক্রিকেটার, ওয়ার্ল্ড সব ক্রিকেটার আইপিএল এর প্রতি ঝোঁকে, ওই 2টা মাস অন্তত সব ওয়ার্ল্ড এখন আইপিএল এর প্রতি আলাদা একটা আগ্রহ তৈরি হয়েছে। তো ওখানে খেললে আপনার ক্রিকেটারের লাভ, ওই স্কিলটা যদি ওখানে প্রেশার মুভমেন্ট, এত এক্সপেকটেশন, সেখানে ভালো খেলে আসা মানে ন্যাশনাল টিমে অনেকটা খেলতে দিতে হবে। ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে এখন ওই আগের মতো নাকুচু ভাব নিয়ে থাকলে হবে না, আপনার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ওয়াইজ চিন্তা ভাবনা করে আপনাকে ছাড়তে হবে। এবং সব ক্রিকেট বোর্ডই ছাড়ছে, তা আপনি বিকল্প প্লেয়ার তৈরি করেন, খালি মুস্তাফিজকে নিয়েই আপনার খেলতে হবে অলওয়েজ। আপনি জিম্বাবুয়ের সিরিজ চলছে, আপনি তারপরে মুস্তাফিজকে লাগছে, বা এরকম যারা খেলে একটু বাইরে সুযোগ পায় তাদেরকে আপনি ছাড়তেই চান না। তো আমার কাছে মনে হয়েছে বিসিবির এখানে আরেকটু উদার হওয়া উচিত। এরপর একটা অন্য প্রশ্ন করতে চাই। ব্যক্তি সাকিব আল হাসান, আপনি তার সাথে অনেক মিশেছেন, আপনি তার অনেক গল্প জানেন। আসলে সাকিব আল হাসান কেমন মানুষ তাকে নানা রকম কথা বলে, নানা রকম তাকে লোভী বলা হয়, তাকে ব্যবসায়ী বলা হয়, তাকে একসময় বলা হতো শোরুম আল হাসান, অনেক কিছু বলা হয়। বাট আমার মনে হয় যে সাকিব ভাইকে আসলে কিছু বদার করে না। সাকিব আল হাসান, আপনি তার সম্পর্কে কি বলবেন? সাকিব আসলে কোনো সাংবাদিকের সঙ্গে ঘনিষ্ঠ না, এটা আমি অকপটে বলি। সার্টেন একটা গ্যাপ সে রাখে। পেশাদার সাংবাদিক হিসেবে তার সঙ্গে আমি আমার যতটুকু যোগাযোগ কথাবার্তা এ যাবৎকাল যতদিনই হয়েছে, আমার কাছে মনে হয়েছে সাকিব যার ক্ষেত্রে ইয়েস তো ইয়েস, যার ক্ষেত্রে নো তো নো, একদম স্ট্রেট কাট, ওর কোনো মাঝামাঝি কিছু নেই। ও যদি আপনাকে কথা দেয় এই প্রোগ্রামে আমি আসবো, এই সাক্ষাৎকারটা আপনাকে দেবো, বা এই সময় আপনাকে কথা বলবো, আপনি পাবেনই ওটা। সে যদি আপনাকে কমিটমেন্ট দিয়ে থাকে, সে নেভার কমিটমেন্ট ব্রেক করে না, এটা তার একটা ভালো গুণ। আবার একই সঙ্গে তার কিছু ডিসিশন, তার কিছু চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার সঙ্গে আসলে অনেকে একমত নন, এটা তাকে ক্ষতিও করেছে। সে রাজনীতিতে আসতে চেয়েছে, মুখে বলেছে মানুষের সেবা করতে চায়, কিন্তু এটা আমার মনে হয় 90% লোকই বিশ্বাস করে না সে রাজনীতিতে মানুষের সেবা করার জন্য আসছে। স্বাভাবিকভাবে তার বিজনেস মেন্টালিটি বা আরও আদার্স দেখে সেই ইনভলভমেন্টটা তার যে পরিমাণ বেড়ে গিয়েছিল গত 5-7 বছরে, ওইগুলোই তাকে প্রভাবিত করেছিল রাজনীতিতে আসার জন্য। তাকে কতটা ক্ষতি করেছে তার লেটেস্ট আমরা এই উদাহরণটা দেখছি, যে এখন সে দেশেও আসতে পারছে না। রানা ভাই, আমি ভয় পাচ্ছি কি জানেন, আমি যে আপনার শোতে এসে এগুলো বলছি, পাবলিক তো আমাকে গালি দিয়ে দালাল বানিয়ে ফেলবে। আমি কিন্তু কোনো দলেরও না, কোনো পক্ষেরও না। এরা ক্রিকেটার, আমি তাদের প্রসঙ্গে আসলে কথা বলছি যেটা আমার পছন্দের। আচ্ছা, এটা বলতেই পারে সাকিব আল হাসানের একটা ডিজার্ভিং ছিল লাস্টে দেশের মাঠে খেলে তার বিদায় নেওয়া, এটা সে ডিজার্ভ করে। কারণ কি, অনেক দেশে ক্রিকেট খেলার কাভার করার সুযোগ হয়েছে, যেখানে দেখেছি একটা নাম যদি উচ্চারিত হয় না বাংলাদেশ ক্রিকেটের, সেটা সাকিবকেই বেশি উচ্চারণ করতে দেখেছি। রিসেন্টলি যা ওনার ক্ষেত্রে যে রাজনৈতিক বিষয় আসে, এইগুলো আসলে অনেক ইম্প্যাক্ট করেছে তার ক্যারিয়ারে, এবং আদৌ আমি খুব সন্দিহান যে সাকিব আদৌ কবে দেশে আসতে পারে। এটা নিয়ে আমার একটা অনেক বড় প্রশ্ন, এবং দেশে কবে আসবে বা তার কি মানে ক্রিকেট থেকেও আসলে বিদায় নিচ্ছে, কি হবে? আমার কাছে মনে হচ্ছে নীরবে নিবৃত্তেই ওর বিদায়টা হয়ে যাবে, কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সবই তো দেশের বাইরে, আর দেশের এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে আর আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কোনো খেলা নেই। তো ফেব্রুয়ারি পর্যন্ত যদি খেলা নাই থাকে, তো সাকিব আর কীভাবে, তো লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় জানানো টোটাল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। তামিম ইকবালের প্রসঙ্গে আমি যেতে চাই, আপনার কি মনে হয় তামিম ইকবাল কি বোর্ড পরিচালক হবেন? রিসেন্ট কিছু অ্যাক্টিভিটিসে দেখা যাচ্ছিল যে তিনি স্পোর্টস অ্যাডভাইজারের সঙ্গে মাঠে গেছেন, শেরেবাংলা স্টেডিয়াম ঘুরে ঘুরে দেখাচ্ছেন, আরও ইন্টারনাল নানা ইস্যুতে তামিমের ইনভলভমেন্টগুলো দেখে অনেকে ভাবছিল উনি বোধহয় এখন বোর্ড পরিচালক বা ক্রিকেট প্রশাসনে আসতে পারেন কিনা। তো তামিম ডিনাই করেছেন, তিনি হ্যাঁ না, তিনি বলছে যে আমার এখন একটাই ধ্যান জ্ঞান, আমার সামনে বিপিএল আছে, আমি বিপিএল খেলতে চাই। আজকে তো সব রকম প্রশ্ন করা যাবে, তামিম ইকবাল
মানে ক্ষমতা যার সে তার, এটা সত্য না? এটা আসলে ফেসবুকে মানুষের ট্রলিং, এই জন্য আমি বললাম মানুষের ট্রলিং, মানুষ যে কত কিছু বলে মানুষদেরকে নিয়ে। হ্যাঁ, মানুষ অনেক কিছু ধারণা করে। কারণ আবার কি মজার কি বিষয় জানেন, কিছুদিন পর পর ওনার খালেদা জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে ওনার একটা ছবি আছে। ভাইয়া এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটাকে বলে লাড়া দেয়া, ফেসবুকে লাড়া দেয় কিছুদিন পর পর মানুষ, এবং ওটা আবার সামনে আসে। এটা খুব স্বাভাবিক না যে ওনার তো খালেদা জিয়ার সঙ্গেও ছবি থাকবেন, ওনার শেখ হাসিনার সঙ্গেও ছবি থাকবেন, সেটা আমি মানুষের জন্য সঙ্গে ছবি। হ্যাঁ, এক্স প্রাইম মিনিস্টারের সঙ্গে ইভেন গত বছর তিনি অবসর ভেঙে যখন ফিরলেন, সেটাও তো শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফিরতে হয়েছিল, এবং 2 দফা গণভবনে যেখানে হোক তার ওখানে যেতে হয়েছিল, তার সঙ্গে দেখা করতেছিল। ওই ছবিটাও আছে তার ওই স্ত্রীকে নিয়ে। এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি সেদিন শো করলাম, ওনাদের সঙ্গে আমার ছবি আছে। পরে এটা বাবা আজকে তোমরা অনেক আমিগুলো একটু কেটে দিয়েন, মানে বলা যায় এগুলো রাখা যাবে কিনা, আই ডোন্ট নো। রানা ভাই, আমার একটা ব্যাপার জানতে চাওয়া, মুশফিক আমার খুব পছন্দের একজন ক্রিকেটার। মুশফিকুর রহিম নাকি অনেক ইমোশনাল, আসলে কি সে অনেক ইমোশনাল? মুশফিক হচ্ছে ট্রু জেন্টলম্যান, জেন্টলম্যান সবাই, বাট আগে পিছে কোনো মানে সে সাধারণত কোনো নেতিবাচক কোনো ঘটনায় কোনো সময় কোনোভাবেই নিজেকে ইনভলভ করতে চায় না, এটা তার। বাট হ্যাঁ, তার ইমোশনাল কিছু বিষয় আছে, আমরা শুনেছি সে খুবই, এবং ক্রিকেটারদের কাছ থেকে শুনেছি যে মুশফিক ভাই খুব ইমোশনাল, অনেক কিছুতে সহজে রিয়্যাক্ট করে বসে, এরকম অনেক কিছু আমি শুনেছি। এবার এটা সবই আসলে তারা করেন বাংলাদেশের ক্রিকেটের বেটারমেন্টের জন্য, আমি এভাবে দেখি। হ্যাঁ, আবার কখনো কখনো সমালোচনা যখন হয়, মাত্রা অতিরিক্ত ফেসবুকে রান টান হয় না, রান প্লেয়ারদের তো ব্যাট প্যাচ যাবেই, সেগুলো অনেক সময় নিতে পারে না, সেগুলো রিয়্যাক্ট করে ফেলে। এমনকি 2022 এশিয়া কাপের পরে জাস্ট T20 ওয়ার্ল্ড কাপের আগে ওর T20 রিটায়ারমেন্টটা অনেকে মনে করে এটা ইমোশনালি ডিসিশন। তো সে আবার এটার উত্তরও দিছে যে আপনারা একটু পিছনে একটু তাকায় দেখেন, ওই সময় আমাকে নিয়ে কী লেখালেখি করেছে, কোথাও লেখালেখি হচ্ছে, ট্রলিং হচ্ছে, সেটা দিয়ে আপনি অন্তত বিশ্বের যারা সব শক্ত মানসিকতার ক্রিকেটাররা তারা ওইভাবে ডিসিশন নেন না, প্রভাবিত হন না। ডিসিশন আমার ডিসিশন, আমি কে কী বললো না বললো সেটা দেখে আমি ডিসিশন নেব না। বাট মুশফিক হতে পারে ইমোশনাল, বাট সে সবচেয়ে বেশি ডিসিপ্লিন, সবচেয়ে বেশি কম্পোজড, এবং তার মতো নিবেদিত ক্রিকেটার বাংলাদেশের দ্বিতীয়টি খুঁজে পাওয়া মুশকিল। মাশরাফি বিন মুর্তজা, তার কি মানে ক্রিকেটে ফিরে আসার কোনো সুযোগ আছে? আপনার একটা নস্টালজিয়া আমি ভোগার একটা সুযোগ করে দিই। আপনি একবার মাশরাফির বাড়িতে গেছিলেন, হ্যাঁ ভাইয়া, 2018 সালে, এবং একটা আর্টিকেল লিখেছেন। সেই সুন্দর বাড়িটা মাশরাফি কয়েক কোটি টাকা খরচ করে ওর মায়ের জন্য তৈরি করেছিল, সেই সুন্দর বাড়িটা পুড়ে গেছে, দেয়া হয়েছে, দাও দাও করে জ্বলেছে। তো আমি মাশরাফিকেও একদিন জিজ্ঞাসা করেছিলাম মাঝখানে যে আপনি ওই বাড়িতে আবার সংস্কার করবেন কিনা। সে খুব কষ্ট পেয়েছে একটা জায়গায়, যে ভাই আমার বাড়ি পোড়াতে তো নড়াইলের বাইরের লোক আসে নেই, নড়াইলের মানুষই পুড়িয়েছে, আমি আর ওই বাড়ি যাব না, নড়াইলে যাব না, বা আমার ওইটা নিয়ে আমার কোনো কথা নেই। আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, একবার একটা শো, ওই সময়কার ওই শোতে হচ্ছে ওখানকার কিছু বয়স্ক মানুষদেরকে একটা মানে উপহার দেওয়া হচ্ছে। তো সেই সময়ে উনি হচ্ছে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, কিন্তু লোকটা এতটাই বৃদ্ধ যিনি মানে দাঁড়িয়ে থাকতে পারছেন না, কিন্তু ওনার বসার জায়গা নেই। তো ওখানে কিন্তু এমপি মাশরাফি বসে আছেন, জেলা প্রশাসক বসে আছেন। তো আমি মনে মনে চাচ্ছিলাম যে কেউ একজন তো উঠে জায়গাটা দেওয়া উচিত। দেখলাম যে মাশরাফি বিন মুর্তজা উঠে বৃদ্ধ লোককে বসতে দিলেন। তো তখন আমার মনে হলো যে আসলে এটার জন্যই মাশরাফি বিন মুর্তজা। সো ভাই আমাকে আর গালি দিয়েন না, আমি জানি যে গালি এখন ভেসে যাচ্ছে। না, রাজনৈতিক পরিচয়টা আসলে এটা পরবর্তীতে অনেক এখন আলোচনা হচ্ছে যে ক্রিকেটারদের খেলা চলাকালীন সময়ে মানে তারা রাজনীতি করা উচিত না। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আপনার কি মন্তব্য? খুবই এতদিন ধরে আপনি মানে স্পোর্টসের সঙ্গে আছেন। আপনি ভারতের দেখে চিন্তা করেন, সুনীল গাভাস্কার তাদের ক্রিকেট হিস্ট্রিতে সবার আগে যে একটা বড় আইকন তৈরি হয়েছিল সুনীল গাভাস্কার যখন চলে এলো সচিন টেন্ডুলকার যখন চলে এলো থাকতে বিরাট কোহলি যেতে দেখবেন আবার একজন নতুন আইকন তারা পেয়ে গেছে। তো বাংলাদেশে এই পরম্পরাটা ঠিক হয় না, এই পরম্পরাটা ঠিক থাকে না। যেমন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এর একটা আমাদের পঞ্চপাণ্ডব একটা পর্যায়ে নিয়ে গেল। তো তাদেরকে ধরে গত 10 বছরে তো আরো অনেক বড় ট্যালেন্টেড ক্রিকেটার আমরা পেয়েছিলাম, তারা ওই পরম্পরাটা কেন ঠিক তৈরি করতে পারলো না? যেমন আমরা তো মুস্তাফিজ, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, তরিবুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, কত ট্যালেন্টেড ক্রিকেটার আমরা কিন্তু পেয়েছি গত 10 বছরে। তো এদেরই তো ব্যাটনটা ক্যারি করা উচিত ছিল। তাহলে না গ্রুমিং এর অভাব আমাদের, নাকি আমাদের ক্রিকেটারদের ধৈর্য কম? আসলে প্রবলেমগুলো কোথায়? নাকি সিস্টেমের সমস্যা? আপনার সিস্টেমটা যদি ডেভেলপ থাকে, উন্নত থাকে, তাতে কে কোন ক্রিকেটার কত বড় হলেন এবং তারপরে কে আসলেন এটা নিয়ে চিন্তা করতে হয় না। ওই পরম্পরায় অটোমেটিক ওই সিস্টেম দিয়ে আপনার ভালো ভালো ক্রিকেটার চলে আসবে। ভারত আজকে এই পর্যায়ে আসছে তার সিস্টেমকে ডেভেলপ করে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তাদের সিস্টেম অনেক উন্নত,
আমাদের ক্রিকেট কালচার, ক্রিকেট সিস্টেম এত পুয়ার, এত ঘুণে ধরা, আপনি যদি একটু তলিয়ে দেখেন না, আপনি আসলে আপনার খুব আশাবাদী হওয়ার মতো অনেক কিছু থাকে না। যদি ক্রিকেটের সিস্টেমটা আরও ডেভেলপ করা যেত, তাহলে আমরা আরও বড় বড় তারকা ক্রিকেটার পেতাম এবং বাংলাদেশ খুব ধারাবাহিকভাবে সব জায়গায় ভালো খেলতো। আর একটা প্রশ্ন মাথায় আসলো, একটু আমি মেহেদী মিরাজকে নিয়ে কথা বলতে চাই, যেহেতু ক্যাপ্টেন্সি করছে টেস্টে আমরা দেখেছি। সো মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কি বলার আছে? মিরাজ অবশ্যই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, তিনি সেটা প্রুভ করেছেন তার এজ লেভেল ক্রিকেটে। বাংলাদেশের এজ লেভেল ক্রিকেটেই, আন্ডার-19 ক্রিকেটে তিনি যেভাবে লিড দিতেন ওই বয়সেই, 8 বছর কেরিয়ার হয়ে গেছে, অনেক লেটে এসে সে ক্যাপ্টেন্সির এই এখন দায়িত্ব পালন করছে, তাও রেগুলার ক্যাপ্টেন, শান্ত ইনজুর্ড হওয়ার কারণে। আমার কাছে মনে হয় মিরাজের আরও আগেই ক্যাপ্টেন্সি পাওয়া উচিত ছিল। মিরাজের আবার অফ দ্য ফিল্ডে কিছু বিষয় আছে, হয়তো ওই কারণে ক্রিকেট বোর্ড অনেক সময় উৎসাহিত পায় নাই যে ও ঘরোয়া ক্রিকেটে অনেক সময় কিছু কিছু ঘটনা ঘটেছে ক্যাপ্টেন্সি, লিডারশিপ বা নেতৃত্ব দিতে গিয়ে, ওই কারণে এত দেরি হয়েছে। ওই জায়গাগুলোতে যদি ও আরও কম্পোজ করতে পারতো, তাহলে হয়তো এই যে আরও আগেই হওয়ার কথা ছিল। ও বেসিক্যালি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। দেখবেন ও যখনই দল খুব বিপদে পড়ে, খুব ক্রাইসিস মোমেন্ট, ক্রিটিক্যাল মোমেন্ট, তখনই সে বুক চিতিয়ে লড়াই করে। শান্তকে নিয়ে আপনার কি মন্তব্য? নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের আমার কাছে মনে হয়েছে মোস্ট ট্রলড ক্রিকেটার, মানে তাকে এত বেশি ট্রলিং করা হয় এবং তার নামের পাশে লর্ড শান্ত বসে গেছে, তো আপনি কত আগেই, অনেক আগে থেকেই। সাধারণত ও খুব প্রভাবিত হয়ে পড়েছে, হতাশ হয়ে পড়েছে অনেক সময়। ও মনে করে, একবার মনে আছে, একবার দুঃখ নিয়ে বললো এক ইন্টারভিউতে যে মনে হয় আমি আমার দেশের বিরুদ্ধে খেলি। তো ওটা ও ওভারকাম করে ফেলেছিল, ভালো রান পাচ্ছিল, হঠাৎ করে রান নেই, আবার শুরু হয়ে গেল শান্ত কেন ক্যাপ্টেন, এর কেন শান্ত আছে, শান্ত হ্যাঁ খুঁজে পাওয়া যাচ্ছে না শান্তকে, এরকমও পত্রিকা হেডিং হয়। তো ও সব মিলে ও আসলে খুবই নানাভাবে, আসলে ও তো পরিবারের অংশ, সমাজের অংশ। বাসায় গিয়ে যখন দেখে পরিবারের আলোচনা বা সামাও ফ্যামিলি থেকেও ওই ধরনের যে ক্যাপ্টেন্সি বাদ দিয়ে যদি খেলাধুলা মানে জাস্ট ব্যাটিংয়ে ফোকাস রাখা যায়, সেটাই কি ভালো না? সব মিলে হয়তো এরকম চিন্তা করতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের ক্রিকেটারদেরকে মানসিকভাবে আরও শক্ত হওয়া উচিত। না ভাই, আমার একটা ব্যাপার জানার আছে, যে সাংবাদিক আপনারা যারা অনেক সময় হুটহাট উদ্ভট টাইপের একটা ক্যাপশন দিয়ে বসেন বা হেডলাইন দিয়ে বসেন, এটা আপনারা কেন করেন? আচ্ছা, মো অনেক প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আগে দেন, তারপর আপনি আমাকে প্রশ্ন করবেন। আড্ডা অবশ্যই খুব মজার, কিন্তু আবার আড্ডার তো একটা শেষ আছে, আমরা শেষের দিকে যাই। এটা আবার নেক্সট কোনো আড্ডাতে আমরা আবার এই প্রশ্নে আসবো, এই উত্তরে মজার প্রশ্নের উত্তরে আসবো। আশা করি আমাদের দর্শকরা সেটা দেখে। কিন্তু আপনি আগে এই শোটা আগে আপনি দেখবেন যে আমাকে কেমন দেখা যাচ্ছে, কারণ আমি উইদাউট মেকআপে বসছি, তাহলে আমি এটা আবার রিশুট করব, কোনো অসুবিধা নেই। একটা দর্শক, আপনার একটা কথা বলে রাখি, মো এখানে আসার পরেই ঘোষণা দিল যে আজকে প্রোগ্রামটা একটু হোল্ড করলে হয় না। তো আমরা বললাম কেন? সে মেকআপ বক্স আনতে ভুলে গেছে। তো আমি বললাম, মৌ আপনি ন্যাচারালি অনেক সুন্দর, সমস্যা নেই, আপনি ক্যামেরার সামনে বসেন, আমাদের অডিয়েন্সরা আশা করি আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কিন্তু মৌ কোনোভাবে ইজি হচ্ছিল না। আমার মনে হচ্ছিল আজকে আমরা স্কিপ করি, বাট আপনার জন্য শোনা করতে হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক ভালো থাকুন। তবে আড্ডা দিয়ে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের পত্রিকায় আসার জন্য। আজকের পত্রিকাকে অনেক ধন্যবাদ, কারণ আমার অনেক ভালোবাসার মানুষের আজকের পত্রিকা রয়েছে। তো আমি আসলে যখন ভালোবাসার মানুষেরা থাকে তখন সেটাকে মন করি। পরে আবার আজকের পত্রিকার কোনো নতুন আড্ডায় আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন।